আমাদের টোটো এখন এগিয়ে চলেছে মহাপ্রভুর জন্মভিটাতে। করেন নবদ্বীপ বলতে বোঝায় 9টা দ্বীপ। 1894 খ্রিস্টাব্দে ভক্তিবিনোদ ঠাকুর এটি আবিষ্কার করেন এবং জগন্নাথ দাস বাবাজি এটা প্রয়োগ দেন। 1935 সালে ভব্য মন্দিরটি উদ্বোধন হয়। এই হচ্ছে সেই নিম গাছ। মন্দির রাজাপুর, মন্দিরটি বর্তমান ইস্কন দ্বারা পরিচালিত। হচ্ছে মায়াপুরের জগন্নাথ মন্দিরের ভিতরে আমি প্রবেশ করেছি। গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ আমি এসেছি মায়াপুরে। তো মায়াপুরে এসে আজ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দেখাবো আপনাদেরকে, ঘুরে ঘুরে কিছু তীর্থস্থান আপনাদেরকে ঘুরে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আপনাদের। মায়াপুর থেকে আমরা এখন প্রথম বেরিয়ে পড়লাম। প্রথম আমরা বেরিয়ে যাব চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। আমাদের টোটো এখন এগিয়ে চলেছে মহাপ্রভুর জন্মভিটাতে। এখন আমি এসে উপস্থিত হলাম চৈতন্য মহাপ্রভুর জন্মভিটাতে। তো এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। চলুন তবে ভিতরে যাওয়া যাক, যে ভিতরে আরও কী কী আছে সম্পূর্ণটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, যেটি 1894 খ্রিস্টাব্দে ভক্তিবিনোদ ঠাকুর এটি আবিষ্কার করেন। নবদ্বীপ বলতে বোঝায় 9টা দ্বীপ। গঙ্গার পশ্চিম দিকে 4 দ্বীপ: কোলাদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মদোদ্রম দ্বীপ। আমরা আছি পূর্ব পার। এই পূর্ব পারে 5 দ্বীপ: গোদ্রম দ্বীপ, মধ্যদ্বীপ, অন্তর্দ্বীপ, সীমান্ত দ্বীপ, রৌদ্রদ্বীপ। তো 1894 খ্রিস্টাব্দে ভক্তিবিনোদ ঠাকুর এটি আবিষ্কার করেন এবং জগন্নাথ দাস বাবাজি এটা প্রয়োগ দেন। 1935 সালে ভব্য মন্দিরটি উদ্বোধন হয়। 1935 সাল। তো এটি অন্তর্দ্বীপ শ্রী মায়াপুর যোগপীঠ। 538 বৎসর আগে চৈতন্য মহাপ্রভু নিম বৃক্ষের নিচে আবির্ভাব হয়েছিল, তাই তার নাম নিমাই। যদিও এই জন্মস্থান সম্পর্কে অনেক বিতর্ক থাকলেও ভক্তিবিনোদ ঠাকুর জগন্নাথ দাস বাবাজি শাস্ত্র অনুসারে প্রমাণিত করেছেন এটি হচ্ছে মূল মন্দির, যোগপীঠ। তো ভিতরে আমরা রাধা মাধব দর্শন করব, লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া দর্শন করব এবং চৈতন্য মহাপ্রভু যে বিগ্রহ পুজো করতেন অধোক্ষজ বিষ্ণু, সেই বিষ্ণু দর্শন করব। এখানেই সেই 5 ভক্ত নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর একত্রিত হয়েছিল এবং মহাপ্রভু তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন সারা ভারতবর্ষে নাম প্রচার করতে হবে। তো আমরা ভিতরে গিয়ে বিগ্রহ দর্শন করব, লক্ষ্মী নরসিংহ দর্শন করব, গৌর গদাধর দর্শন করব এবং ক্ষেত্রপাল শিব দর্শন করব এবং তার ঘর জগন্নাথ মিশ্র সচিমাতার ঘর দর্শন করব। এগুলো ধ্বংসের পর আবার নতুন করে সৃষ্টি হয়েছে, রিএস্টাবলিশড। মহাপ্রভু এসেছিলেন 1486 সাল। তো 1894 সালে এটি আবিষ্কার হয়। চলে আসুন। যে গাইডটা নিয়েছি সেই গাইড আপনাদের পুরো ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছে। তো এবার আমি মন্দিরের ভিতরে প্রবেশ করছি, বাদবাকিটা দেখাচ্ছি আপনাদের। এইটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মন্দির। এই যে পঞ্চাঙ্গ প্রণাম, হাঁটু গেড়ে প্রণাম করতে হয় মহাপ্রভুর কাছে। এই দিকে যে মহাপ্রভুর কাছে প্রণাম করতে আসলে এইভাবে প্রণাম করতে হয়। আর যাদের ছেলেদের শুয়ে প্রণাম করতে হয়, আমার না করলেও হয়, পঞ্চাঙ্গ করলেও হয়। এই দিকে চলুন তবে আরও ভিতরে দেখা যাক কী কী দেখানো যায় আপনাদেরকে। এখানে দেখুন সবাই এসে বিশ্রাম নিচ্ছে এবং প্রভুকে প্রণাম জানাচ্ছে। নাম, গুণ, লীলা অভিন্ন। তো 1486 খ্রিস্টাব্দ ফাল্গুনী পূর্ণিমা গোধূলি লগ্নে নিম বৃক্ষের নিচে একটি শিশুর জন্ম হয়েছিল, তার নাম হয় নিমাই। ভগবানের জন্মকর্ম দিব্য, ট্রান্সেন্ডেন্টাল, অপ্রাকৃত। তবে স্মৃতিস্বরূপ এই গাছটি নিমাইয়ের কথা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। বাল্যকালের নাম ছিল নিমাই, নিম বৃক্ষের নিচে জন্ম হয়েছিল, নাম ছিল গৌরাঙ্গ। গায়ের শরীরটি রং ছিল পুরা সোনার মতো রং, তাই গৌরাঙ্গ। 24 বৎসর বয়সে সন্ন্যাস নিলেন, নাম তার হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এইভাবে 1510 খ্রিস্টাব্দে সন্ন্যাস নিয়ে তিনি নীলাচলে গমন করলেন। 24 বৎসর এই নবদ্বীপে আর 18 বৎসর উড়িষ্যায়, 6 বছর দক্ষিণ ভারতে পরিভ্রমণ করলেন। এইভাবে মহাপ্রভুর সেই যোগপীঠ
তার বাল্যকাল লীলা সম্পর্কে আমরা জানতে পারি চৈতন্য চরিতামৃত বইতে এবং চৈতন্য ভাগবতে সেগুলো স্পষ্ট বর্ণনা করা হয়েছে। নবদ্বীপ মানে ধ্বংসপ্রাপ্ত, এগুলো ধ্বংস হয়ে যায়, গঙ্গার গর্ভে তলিয়ে যায়, অনেক বৎসর পর আবার এগুলো জেগে ওঠে, সেগুলোর উপর নতুন করে সৃষ্টি হয়েছে। সেই সৃষ্টির মূল কারণ মহাপুরুষরা যে কথা বলেছেন, মহাপুরুষ গতস্য পন্থা, তাদের সেই রাস্তা ধরেই আমরা এগোচ্ছি। কারণ আপনি 1486 সালের ব্যক্তি নয়, আমরা অনেক আধুনিক। তো হয়ে যাওয়া সেই সব ঘটনাগুলো ভক্তিবিনোদ ঠাকুর, জগন্নাথ দাস বাবাজি, নবদ্বীপ ধাম মাহাত্ম্য বই, এই সমস্ত বইতে লেখা আছে যে চৈতন্য মহাপ্রভু কলিযুগে আসবেন সচী মায়ের গর্ভে এবং নাম সংকীর্তন প্রেম ভক্তি প্রচার করে জীবকে উদ্ধার করবেন। এইভাবে 9টা দ্বীপই গুরুত্বপূর্ণ, 9টা দ্বীপ নবদা ভক্তির পীঠস্থান, 9টা দ্বীপ নিয়ে যা টোটাল 32 মাইল 84 ক্রোশ 192 কিলোমিটার বৃত্ত, ওইটাও গুরুত্ব, এটাও গুরুত্ব। এই নববিধা ভক্তির পীঠস্থান নবদ্বীপ, এটি হচ্ছে মূল কেন্দ্র, মিডিল পয়েন্ট, অন্তর্দ্বীপ। এখানে এসেছিল মায়াপুর। হরে কৃষ্ণ। তো চলুন তবে এবার আমি সেই নিম গাছটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই নিম গাছ, যে নিম গাছে চৈতন্য মহাপ্রভু নিম গাছের নিচে বসে থাকতেন, দেখুন। এই হচ্ছে সেই নিম গাছ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নিম বৃক্ষতলে শ্রী মন্দিরে সেবিত শিশু নিমাই, মাতা শচী দেবী ও পিতা জগন্নাথ মিশ্র। এই হচ্ছে সেই নিম গাছ। চৈতন্য মহাপ্রভুর বিশেষ অবদান, তিনি তার জীবনের 24টি বৎসর এই 9টা দ্বীপে কাটিয়ে অসংখ্য ভক্ত তৈরি করেছেন। জগাই মাধাই তাদেরকেও কৃষ্ণ প্রেম দিয়েছেন। মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। তাই এটি সেই স্থান যেখানে নিমাই প্রকট হয়। তা আমরা প্রণাম করব, সকলে প্রণাম মন্ত্র বলে বলুন। নমো মহা বদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর তিষ্যে নমো। জয় জয় চৈতন্য মহাপ্রভু কি, জগন্নাথ মিশ্র কি, সচী মাতা কি। তো পার্শ্ববর্তী গর্ভগৃহ, সচী মাকে দর্শন করবেন। কোলে আছে ছোট্ট শিশু নিমাই, সচী মাতা। এটি ঘর ছিল তখনকার দিনের মাটির ঘর, এখন আধুনিক সিমেন্ট করা হয়েছে। তো 1486 খ্রিস্টাব্দ গোধূলি লগ্নে বাসন্তী পূর্ণিমা চন্দ্রগ্রহণে এখানে নিমাইয়ের জন্ম হয়েছিল, তাই তার নাম হয় নিমাই। যদিও জন্ম শব্দটি ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য নয়, ভগবানের জন্মকর্ম দিব্য অপাকৃত। যেমন কৃষ্ণ কারাগারে আবির্ভাব হয়েছিলেন চতুর্ভুজ রূপে, পরে বাচ্চা হয়ে গেলেন যোগমায়ের প্রভাবে। তো এটিই যোগপীঠ। এবার আমরা 100 বছরের পুরনো লক্ষ্মী নরসিংহ গৌর গদাধর দর্শন করব। সোজা এই মন্দিরে সকলে প্রবেশ। এবার আমরা যাচ্ছি নরসিংহদেবের মন্দির দেখতে। তো এটা হচ্ছে নরসিংহ মহাদেবের মন্দির। এই যে ভগবান নরসিংহদেব দর্শন করছেন, এই নরসিংহদেব সমস্ত বিঘ্ন বাধা দূর করে। যখন নরসিংহদেব প্রকট হয়েছিলেন দক্ষিণ ভারতে, উগ্ররূপে ধ্বংস করছিলেন, রাগ কমানোর জন্য লক্ষ্মী এসে কোলে বসলেন, তখন তিনি শান্ত রূপ ধারণ করলেন। গৌর মানে গৌরাঙ্গ মহাপ্রভু, আর গদাধর মানে হচ্ছেন রাধারানীর অবতার। সেই রাধা গদাধর হয়ে আবার আসলেন। তো এটি 100 বৎসরের পুরনো লক্ষ্মী নরসিংহ দেব এবং গৌর গদাধর। তো সকলে আপনারা প্রণাম করুন। সর্ববাধা বিঘ্ন বিনাশ করেন এই ভগবান নরসিংহদেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এটি জন্মস্থান, এটি ব্রহ্মপুর বলা হয় মন্দির, আমরা দর্শন করলাম। এরপরে আমরা যাব সেই ভাঙা খোল, যেখানে খোল ভেঙে দিয়েছিলেন চাঁদকাজী শ্রীবাসের ঘরে। সেই ভাঙা খোল দর্শন করব, যেখানে মহাপ্রভু তার অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে হরিনাম সংকীর্তে ডুবে থাকতেন। হরিনামে যে কি আছে সেটা তিনি অনুভব করতেন। এটা হচ্ছে নরসিংহদেবের মূর্তি। যাচ্ছি শিবাসের অঙ্গনে, সঙ্গে থাকুন। একে একে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব। আমার সঙ্গে যে গাইড রয়েছে ইনি আপনাদের সম্পূর্ণটা বুঝিয়ে দেবেন, আপনারা সঙ্গে থাকবেন। এটা হচ্ছে
ভক্তি বিনোদ ঠাকুর। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে এবার যাচ্ছি জগন্নাথ মন্দির। তো এবার আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের একদম উদ্দেশ্যে। টোটালটা রাজাপুর থেকে ইস্কন পর্যন্ত 90 টাকা। এবার যাচ্ছি জগন্নাথ মন্দির। আমি এসে এই জগন্নাথ মন্দিরের সামনে নামলাম। এবার এখান থেকে এখন মন্দিরে প্রবেশ করছি। তো আমাদের যে গাইডার আছে, যে আমাদের গাইড করছে, সে আমাদের এই সামনেই যাচ্ছে। আগে ঠাকুরকে দর্শন করে আসি। তো এই হচ্ছে আমাদের জগন্নাথ ঠাকুর। তো এই হচ্ছে গিয়ে জগন্নাথ ঠাকুর, আপনারা দেখতেই পাচ্ছেন। তো তো এই যে দেখছেন সবাই দর্শন করতে এসছে, সবাই দর্শন। মন্দির রাজাপুর। মন্দিরটি বর্তমান ইস্কন দ্বারা পরিচালিত। 1979 সাল থেকে এটি ইস্কন দ্বারা পরিচালিত হচ্ছে। তো দ্বীপটার নাম সীমান্ত দ্বীপ। এটি হচ্ছে 500 বৎসরের পুরনো জগন্নাথ, যিনি স্বপ্নে আদেশ প্রাপ্ত পেয়ে জগদীশ গাঙ্গুলি প্রতিষ্ঠা করেছিলেন। তো যে সমস্ত ভক্তরা ভাবছেন জগন্নাথ পুরী যেতে পারছি না, আমার কি হলো, জীবনে বা কী হবে, তারা এই রাজাপুর জগন্নাথ মন্দিরে চলে আসবেন। এই জগন্নাথ দর্শন এবং প্রণামের মাধ্যমে উড়িষ্যার জগন্নাথ দর্শন সমান ফলাফল পাওয়া যায়। তাই এই দ্বীপটির নাম সীমান্ত দ্বীপ। কেন? মাতা পার্বতী সত্যযুগে এই দ্বীপে এসে গৌরাঙ্গ মহাপ্রভুর ধ্যান করেছিলেন এবং গৌরাঙ্গের দর্শন পেয়েছিলেন, গৌরাঙ্গের চরণধূলি স্মৃতিতে নিয়েছিলেন। তাই দ্বীপটার নাম হয় সীমান্ত দ্বীপ। এটি ইংলিশে বলা হয় মেডিটেশন আইল্যান্ড। নবদ্বীপ মানে 9টা দ্বীপ, এটি সীমান্ত দ্বীপ। তো এবার আমরা পিছনে যাব, সেখানে মাতা পার্বতী মন্দির দর্শন করব এবং শিব মন্দির দর্শন করব। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। চলুন তলে আমরা এগিয়ে চলি। আমাদের গাইডার যে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের সব ডিকটেট করতে শুরু করেছে এবং ডিকটেট করছে কোথায় কী যাচ্ছি, কীভাবে যাচ্ছি। তাহলে এবার আমরা মায়ের মন্দির দর্শন করব। দেখছেন এটা আমেরিকার নিউ ইয়র্ক, ইস্কনের প্রথম বিগ্রহ জগন্নাথ, বলদেব, সুভদ্রা। তো জয়ানন্দ ঠাকুর একজন আমেরিকান ছিলেন, সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম হয়। তিনি ছিল প্রভুপাদের জন্য এতটা ডেডিকেটেড ছিলেন, তিনি তার জীবনে সর্বোচ্চ কিছু দিয়ে তিনি রথ নির্মাণ করে দেন। আমেরিকার বিদেশের মাটিতে একটি রথ নির্মাণ বিশাল ব্যাপার। আমাদের পাড়ায় দেখতে পাই একটা ছোটোখাটো মিটিং করতে গেলে, মিছিল করতে গেলে পুলিশের পারমিশন পাওয়া যায় না। সেরকম একটা আমেরিকার বুকে ইস্কন তার প্রথম রথ তৈরি করেন এবং জগন্নাথের মহিমা সারা বিশ্বে তিনি ছড়িয়ে দেন 1966 সাল। তো এটি রাজাপুর। এবার আমরা দেখব 500 বৎসরের পুরনো কল্পবৃক্ষ। 500 বৎসর আগে জগদীশ গাঙ্গুলি যে গাছের নিচে জগন্নাথ পুজো করতেন, পরবর্তীকালে 2004 সালে মন্দির পিছনে নির্মাণ করা হয়। তো সেই শিব নবদ্বীপ ধামে যে সমস্ত শিব আছে, এই শিবগুলো আপনাকে কৃষ্ণ প্রেম দান করে, গৌর ভক্তি দান করে এবং ধাম রক্ষা করেন। তো আমরা সেই শিবজির মহিমা শ্রবণ করব এবং তার গুণকীর্তন করব। শিবজির গুণকীর্তন করলে নবদ্বীপ ধামে গৌরাঙ্গের কৃপা পাওয়া যায় এবং যেমন ক্ষেত্রপাল শিব, গোপেশ্বর শিব, এই সমস্ত শিব কৃষ্ণ ভক্তি প্রদান করেন। হরে কৃষ্ণ। এই সেই মন্দির যেখানে আমেরিকায় প্রথম স্থাপন করেছিলেন। দেখুন এটি হচ্ছে বটবৃক্ষ, কিন্তু গাছটিকে বলা হয় কল্পবৃক্ষ। আজ থেকে 500 বৎসর আগে যখন চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে ছিলেন, সেই সমসাময়িক যুগে একজন ভক্ত এখানে বসবাস করতেন, তার নাম ছিল জগদীশ গাঙ্গুলি। তো জগদীশ গাঙ্গুলি বছরে একবার করে জগন্নাথ পুরীতে যেতেন, পায়ে হেঁটে হেঁটে জগন্নাথ দর্শন করতে। ঠিক সেই সময় যেতেন যখন উড়িষ্যায় জগন্নাথ রথযাত্রা উৎসব হতো। 4 মাস পর ফিরে আসতেন। কিন্তু এক সময় দেখা গেল তার একটা অজানা অসুখের কারণে দুটো চোখ অন্ধ হয়ে যায়।
তখন তিনি অত্যন্ত ব্যথিত হন এবং দুঃখী হয়ে যান, যেই চোখ দিয়ে আর জগন্নাথ দর্শন করতে পারবো না, তাই তিনি কান্না করতে লাগলেন এবং মনস্থির করলেন যে তিনি আত্মহত্যা করবেন। সেই সময় সেই রাতে জগন্নাথ তাকে স্বপ্নে আদেশ দিলেন, তুমি আত্মহত্যা করো না, আমি জগন্নাথ পুরীতে থাকি, একথা সত্য। 1000 বৎসর আগে আমি জগন্নাথ ধামে আবির্ভাব হয়েছি রাজা ইন্দ্রধম্যকে সাক্ষাৎ দর্শন দেওয়ার জন্য, কিন্তু আমার একটা আলাদা স্বরূপ আছে, আমি চাইলে যে কোনো জায়গায় আমি নিজেকে প্রকাশ করতে পারি। তখন জগদীশ গাঙ্গুলিকে বললেন, তোমার পাশ দিয়ে যে গঙ্গা বয়ে যাচ্ছে সেই গঙ্গায় চলে যাও, একটি কাঠ ভেসে আসবে, সেই কাঠ দিয়ে তুমি আমার বিগ্রহ বানিয়ে এখানেই পূজা করো, আর জগন্নাথ পুরীতে আসতে হবে না। তাই জগদীশ গাঙ্গুলি সেই কাঠ দিয়ে বিগ্রহ বানিয়ে এখানেই পুজো করতেন। পুজো করতে করতে কালের কবলে একবার কলেরা রোগ হয়, গ্রামের সব লোক চলে যায় এবং মারা যায়। পরবর্তীকালে সব কিছু বিচ্ছিন্ন হয়ে যায়, ডিসকানেক্টেড হয়ে যায়। ফের 1858 পরে মাটির ভিতর থেকে জগন্নাথকে উত্তোলন করা হয় এবং এই মন্দিরে স্থাপিত হয় এবং 1979 সালে এই পুরো জমিটি ইস্কনকে লিখে দেওয়া হয় এবং ইস্কন বড় মন্দির তৈরি করে 56 ভোগ সহযোগে জগন্নাথের পুজো করে আসছেন। তো এটি অভিন্ন জগন্নাথ পুরী, আপনারা এটি দর্শন করতে আসবেন। জগন্নাথ রাজাপুর গ্রাম, সীমান্ত দ্বীপ, রাজাপুর, ইস্কন পরিচালিত জগন্নাথ মন্দির। হরে কৃষ্ণ। একবার ধ্যানে বসেছিলেন শিবজি, তিনি জানতে পারলেন নারদ মুনির কাছ থেকে যে ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ রূপে শচী মায়ের গর্ভে নবদ্বীপে জন্ম নিয়ে প্রেম ভক্তি প্রচার করবেন, পুরো ভারতবর্ষে কৃষ্ণ প্রেমের বন্যা তিনি বয়ে দেবেন। তাই শিবজি ভাবলেন যে আমার প্রভু গৌরাঙ্গ রূপে আসবেন, এ তো খুব সুন্দর নাম, গৌরাঙ্গ যার। তাই তিনি গৌরাঙ্গ গৌরাঙ্গ নাম করতে করতে নৃত্য শুরু করলেন। নৃত্য করতে করতে একটা সময় এত সুন্দর পারফরমেন্স করলেন, পুরো তাণ্ডব হয়ে গেল, ভূমিকম্প শুরু হয়ে গেল। তখন মাতা পার্বতী আসলেন, জিজ্ঞাসা করলেন, হে স্বামী, হে স্বামী, তুমি কোন মন্ত্র জপ করছো যার এতটা পাওয়ার, এতটা রিয়াকশান? ভূমিকম্প শুরু হয়ে গেল, মনে হচ্ছে ব্রহ্মাণ্ড কয়েক সেকেন্ডের মধ্যে টুকরো টুকরো হয়ে যাবে। তখন শিব বললেন, পার্বতী, আমি গৌরাঙ্গের নাম জপ করছিলাম। পাতা পার্বতী বললেন, কে সেই গৌরাঙ্গ? তার এত প্রভাব, আমি ছোট্টবেলা থেকে অনেক মন্ত্রযন্ত্র জপ করেছি কিন্তু কোনো লাভ হয়নি, কিন্তু এই গৌরাঙ্গ নামটি আমার এতটাই সুন্দর যে আমার মনের মধ্যে একটা আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন আমি গৌরাঙ্গকে এক্ষুনি দর্শন করতে চাই। তখন শিব বললেন, এক্ষুনি তো দর্শন হয় না, এ কৈলাস সেরে তোমাকে নবদ্বীপে যেতে হবে, সেখানে গেলে তুমি দর্শন করতে পারবে। তখন কি হলো? শিব এবং পার্বতী দুজনে এই দ্বীপে আসলেন। এসে মাতা পার্বতী ধ্যানে বসলেন, হাতে একটি মালা নিলেন, বিট, গৌরাঙ্গ 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 নাম জপ করতে লাগলেন। একটা সময় পর অনেক বৎসর চলে গেল, তখন কৃষ্ণ গৌরাঙ্গ রূপে দর্শন দিল এবং চৈতন্য মহাপ্রভুর চরণধূলি স্মৃতিতে নিলেন। মাতা পার্বতী নাম হলো সীমান্তনী দেবী। তাই এখানে এসে আপনারা বলবেন, গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। গৌরাঙ্গ নামের এত মহিমা, হৃদয়ের সমস্ত দুঃখ বেদনা ক্লেশ অচিরেই সব দূর হয়ে যায়, কর্মবন্ধন। তাই এটি হচ্ছে মেডিটেশন আইল্যান্ড, শ্রবণাক্ষ দ্বীপ, সীমান্ত দ্বীপ, রাজাপুর, সীমান্তনী কুণ্ড। হরে কৃষ্ণ। শিব পার্বতীর মন্দির। এই হলো সেই শিব পার্বতীর মন্দির। মন্দিরটাকে আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে মায়াপুরের জগন্নাথ মন্দিরের ভিতরে আমি প্রবেশ করেছি, সেটাই আমি আপনাদের ঘুরে ঘুরে আজ সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। চলুন এবার এখান থেকে বেরিয়ে যাই। চাঁদ কাজী চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন এই পশ্চিমবঙ্গের নবদ্বীপের নদিয়া ডিস্ট্রিক্টে 1486 খ্রিস্টাব্দে, তখন ঘোর মধ্যযুগীয় শাসন ব্যবস্থা, বাংলা, বিহার, উড়িষ্যা 3টি স্টেট মুসলিম দ্বারা পরিচালিত এবং হোসেন শাহ ছিলেন সিএম। লোকালে ছিলেন মোহাম্মদ বিন সিরাজ উদ্দিন গোলক চাঁদ কাজী। মহাপ্রভুর আবির্ভাব এতটাই প্রগতিটি, মহাপ্রভু যখন হরিনাম প্রচার করছিলেন তখন এই চাঁদ কাজীর বিরুদ্ধে
একটি কমপ্লেন জমা পড়ে। কেন? ব্রাহ্মণরা অত্যন্ত রেগে গিয়েছিলেন, মহাপ্রভু জনপ্রিয়তা, এইভাবে তিনি এগিয়ে যাচ্ছিলেন, ভাবছিলেন তাদের ব্যবসা বাণিজ্য সব গুটিয়ে যাবে, তাই তারা হিংসা করে তাকে রোধ করার জন্য কমপ্লেন দিলেন যে করে হোক মহাপ্রভুকে বিনাশ করো সমূলে। তার এই হরিনাম সংকীর্তন যাত্রা যদি এগিয়ে যায় তা আমাদের ব্রাহ্মণ ধর্ম নষ্ট হয়ে যাবে। কেন মহাপ্রভু ঘোষণা করেছিলেন চণ্ডাল, মুচি, মেথর, ডোম, ছোট জাতি সব ব্রাহ্মণ হতে পারবে, চণ্ডালপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। তখন মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে ছিলেন না, কিন্তু শ্রীবাস পণ্ডিত অন্যান্য ভক্তরা কীর্তন করছিলেন। তো আচমকা সেখানে গিয়ে ভাঙচুর চালানো হয়, খোল ভেঙে দেওয়া হয়। পরবর্তীকালে মহাপ্রভু প্রথম পৃথিবীর ইতিহাসে প্রথম গণ আন্দোলন করেন। ঐতিহাসিকরা বলছেন মহাপ্রভুই প্রথম মুসলিমদের বিরুদ্ধে প্রথম আন্দোলন করেছিলেন, হিন্দুদের সেটা ছিল নবজাগরণ। কিন্তু চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতে লেখা আছে সেই কংসই আবার চাঁদকাজি হয়ে আসলেন এবং পরবর্তীকালে মহাপ্রভুর বন্ধু হলেন এবং পারমিশন দিলেন হরিনাম সংকীর্তন করার জন্য। সেই চাঁদকাজি মারা গেলে তার সমাধির উপরে মহাপ্রভু একটি বৃক্ষ রোপণ করেন। সেই বৃক্ষটি 500 বৎসরের পুরনো, বৃক্ষটির নাম গোলক চাপা। তো সেই বৃক্ষটির নাম গোলক চাপা, আমরা চাঁদকাজির সমাধি এখন দর্শন করতে যাব। ঠিক আছে? এটা চারদিক থেকে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই হচ্ছে জগন্নাথ মন্দির, মায়াপুর। মন্দিরের ফ্রন্ট সাইডটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মন্দিরের ফ্রন্ট সাইড। এখানে দেখুন প্রসাদ বিতরণ করছে। চলুন এবার বেরিয়ে যাই মন্দির থেকে। এবার আমরা যাব চাঁদকাজির সমাধিতে। এবার যাব চাঁদকাজির সমাধিতে। এখন এই জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে এখন যাচ্ছি চাঁদকাজির সমাধিতে। এখন আমরা যাচ্ছি চাঁদকাজির সমাধিতে। এইটা হচ্ছে সম্রাট চাঁদকাজির সমাধি। এই হচ্ছে চাঁদকাজির সমাধি। এবার আমরা আসলাম শিবাস অঙ্গন। চলুন এবার এখানে প্রবেশ করা যাক। আর আমি শিবাস অঙ্গনে প্রবেশ করব। তো এখন শিবাস অঙ্গনে প্রবেশ করলাম। তো মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছে, ওই জন্য আপনাদের দেখাতে পারলাম না। তো এটি হচ্ছে শিবাস অঙ্গনের মন্দির, কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে গেছে। বোঝার চেষ্টা করতেন এই জগৎ নামে কেন এত পাগল। রাধা একবার আক্ষেপ করে বলেছিল, মরিয়া হইব আমি শ্রীনন্দের নন্দন, তোমারে আমি বানাইব আমি রাধা। তো মহাপ্রভু রাধার ভাবে এসেছিলেন। কীর্তন চলছিল সন্ধ্যে থেকে সকাল, সকাল থেকে বিকাল, বিকাল থেকে রাত, রাত থেকে ভোর, 18 ঘন্টা কীর্তন করতেন। হঠাৎ দেখলেন শিবাস তার ঘরে তার বাচ্চা মারা গেছে, পত্নী কান্না করছে। পত্নীকে গিয়ে বললেন, চুপ করো, প্রভুর যদি কান্না কীর্তন বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। তখন মার তো সন্তান, কান্না তো করবেই। শিবাস চুপ মেরে বসে থাকলেন। মহাপ্রভু হঠাৎ কীর্তন বন্ধ করে বললেন, শিবাস কিছু একটা ঘটেছে, তুমি গোপন করছো, আমি কিন্তু বুঝতে পারছি। শিবাস বললেন, প্রভু আপনি অন্তর্যামী, ভগবান সবই জানেন। মহাপ্রভু বললেন, তোমার সন্তান চলে গেছে তাই না? বলে হ্যাঁ।
নিয়ে এসো। স্পর্শ করে জীবিত করলেন। মৃত পুত্রকে জিজ্ঞাসা করলেন, মাত্র 5 বছর বয়স, এই 5 বছর বয়সে পিতামাতাকে ছেড়ে তুমি কেন চলে যেতে চাইছো? এই 5 বছরের বালক উত্তর দিলেন কীরকম জানেন? যে প্রত্যেকটি জন্মে পিতামাতা পাওয়া যায়, তাই তো? কুত্তা হলেও তো বাবা মা থাকে, যাই হন, কিন্তু আমার কর্মে ইনার গর্বে এসছি, আমার না চলেও বাবা মা বলতে হবে, আপনার ভালো না লাগলেও বাবা মা বলতে হবে, যেহেতু ওনার ঘরে আমি জন্মে নিয়েছি। তো আমার যে টাইমিং সেটা নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আমাকে চলে যেতে হবে। আমি এখানে থাকতে চাই না, আমি চাই আপনার মুখমণ্ডল দর্শন করে আপনার সেই নিত্যধাম, যেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না, সেই জগতে যেতে চাই। তখন পিতামাতা কান্না করতে লাগলেন, কিন্তু সন্তান থাকতে চাইছেন না। তো সন্তানের কথাটাই রাখা হলো, চলে গেল তবু মার মন, মা কান্না করতে লাগলেন। তখন মহাপ্রভু বললেন, আজ থেকে তোমার 2 পুত্র, এক গৌরাঙ্গ এবং নিত্যানন্দ, চিরকালের শাশ্বত চিরন্তন, যা কখনোই ছেড়ে যায় না। তো এই শ্রীবাসের অঙ্গনে মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তদের অনেক রূপ দর্শন দিয়েছেন। নিত্যানন্দকে ষড়ভুজ দেখান, 6 হ্যান্ড, অদ্বৈতকে বিশ্বরূপ, মুরারিগুপ্তকে রামচন্দ্র রূপ, শ্রীবাস হচ্ছেন নারদমণি। তাই নারদমণির কৃপা হলে কৃষ্ণ ভক্তি খুব আগে বেড়ে যায়। তো আমরা, এটি হচ্ছে শ্রীবাসের অঙ্গন, হরিনাম সংকীর্তনের রাসস্থলী। অন্তরঙ্গ ভক্তদের নিয়ে তিনি কীর্তন করতেন। যে লীলা কৃষ্ণ বৃন্দাবনে করেছিলেন, সেই লীলা কলিযুগে গৌরসুন্দর, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর সব ভক্ত মিলে নাম সংকীর্তন করতেন। 18 ঘন্টা সন্ন্যাস নেবার পর বাড়ি ফিরে যাননি, 1 বৎসর ছিলেন শ্রীবাসের এই অঙ্গনে। তাই এটি হচ্ছে শ্রীবাসের অঙ্গন। পরবর্তীকালে শ্রীবাস কলকাতায় চলে যান, কুমারহট্ট, পানিহাটি। মহাপ্রভু যখন 24 বৎসরে সন্ন্যাস নিয়ে চলে গেলেন, তখন অনেক ভক্তরা দূরে চলে গেলেন। তো এটি সেই শ্রীবাসের অঙ্গন। তো আপনারা একবার প্রণাম করে দেখে বলুন, পঞ্চতত্মাকং কৃষ্ণাং ভক্তারূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম। জয় জয় পঞ্চতত্ত্ব ভগবান কি, শ্রীবাস পণ্ডিত কি, শ্রীমন মহাপ্রভু কি জয়। তো আমি এই শ্রীবাস অঙ্গন থেকে বেরিয়ে এখন মায়াপুর যাব ইস্কন মন্দিরে, কিন্তু তার আগে আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি। আবার একটা ফিরে আসছি আপনাদের সামনে নতুন ব্লগ ভিডিও নিয়ে।